আমরা আজকে নবম শ্রেণীর রাশিবিজ্ঞান এই পাঠ শুরু করব। রাশিবিজ্ঞান আমাদের ভারতবর্ষে প্রথম জনপ্রিয় করেছিলেন একজন বাঙালি, তার নাম প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এখনও ভারত সরকারের একটি অগ্রগণ্য সংস্থা। আমাদের ভারতবর্ষের যাবতীয় উন্নয়নমূলক কাজকর্মের আগে যেসব সমীক্ষাগুলি করা হয় সমস্তই কিন্তু এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরাই করে থাকেন। তো এই যে রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানে কি করা হয়, কি কাজে লাগে, এগুলো আমাদের কীভাবে এটা উন্নয়নের কাজে সাহায্য করে? প্রত্যেক 10 বছর অন্তর অন্তর ভারতবর্ষে জনগণনা করা হয়, কতজন মানুষ আছেন। তো শুধু তো মাথা গোনা হয় না, এখানে অনেকগুলো বিষয় যখন তারা ওই জনগণনার কর্মীরা আমাদের বাড়িতে আসেন, তখন তারা একটা ফর্ম নিয়ে আসেন। সেই ফর্মে যাবতীয় তথ্য তারা লিপিবদ্ধ করে নিয়ে যান। তো এই যে যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে নিয়ে যান, এই তথ্যগুলো মধ্যে কি করে যেমন হচ্ছে প্রত্যেক পরিবারের বাড়িগুলো কীরকম, পাকা না কাঁচা, বা প্রত্যেক পরিবারে কতজন সদস্য রয়েছেন, কতজন স্ত্রী, কতজন পুরুষ, তাদের ধর্ম, তাদের সামাজিক যে অবস্থান, অর্থাৎ কোন কাস্ট এর মধ্যে পড়েন তারা, এই সবগুলো, এই নানা রকমের তথ্য সংগ্রহ করে। এবং এই তথ্যগুলি কি কাজে লাগে? প্রথমত হচ্ছে এই যে পরবর্তীকালে আমাদের তো একটা ভারতবর্ষের উন্নয়ন করার যে পরিকল্পনা হয়, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হতো। তো সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য উন্নয়ন কী কী করতে হবে তার একটা আগে থেকে জানার বিষয়। এইগুলো কিন্তু কী কী উন্নয়ন করতে হবে এটা জানার জন্য কিন্তু এটা কাজে লাগে। আবার অনেক সময় দেখবে যে কিছু কোম্পানির মানুষজন এসে তোমার কাছ থেকে কিছু জিনিসপত্র কিছু জেনে নিয়ে চলে গেল, যে তোমার বাড়িতে কী কী আছে, খাট আছে কি না, ওয়াশিং মেশিন আছে কি না, এইসব নানা রকম তথ্য সংগ্রহ করে নিয়ে যায়। তো এগুলো কী কাজে লাগে? তাদের কোথায় বিক্রি হবে জিনিসপত্র সেইগুলো জানার কাজে লাগে। এরকম নানা কাজে এই সংগৃহীত তথ্যগুলি কাজে লাগে। তো এই জন্যই আমাদের রাশি বিজ্ঞানের প্রয়োজন হয়। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কতগুলো সংজ্ঞা এখন আমরা শিখব। 1 নম্বর কথা লেখা আছে কাঁচা তথ্য। ধরো যে তোমাদের অঙ্ক পরীক্ষা হয়েছে, অঙ্ক পরীক্ষাতে নম্বরগুলো পেয়েছো তোমরা, সব খাতা দেখা হয়েছে, স্যার খাতা দেখে নম্বর দিয়েছেন। এই নম্বরগুলো প্রথমে তোমাদের রোল নম্বর অনুযায়ী একটা লিস্টের মধ্যে লেখা থাকে। সেই লিস্ট অনুযায়ী স্যার বলে দেন যে 1 রোল নাম্বার এত নম্বর পেয়েছে, 2 রোল নাম্বার এত নম্বর পেয়েছে। যে 1 রোল নাম্বার সেই সবচেয়ে বেশি পেয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই, ফলে ওটা একটা সাজানো নয় এরকম একটা তথ্য। তো এই রকম তথ্যকে বলা হয় কাঁচা তথ্য। যেটা সাজানো নয় সেই রকম তথ্যকে বলা হয় কাঁচা তথ্য, অর্থাৎ সদ্য সংগৃহীত তথ্য, অবিন্যস্ত তথ্যকে কাঁচা তথ্য বলে। কি হলো না, সদ্য সংগৃহীত অবিন্যস্ত, এই রকম যে তথ্য সেই তথ্যগুলিকে বলা হয় কাঁচা তথ্য। এইবার
সেই কাঁচা তথ্যগুলিকে যখন অফিসে নিয়ে যাওয়া হয় বা কোনো জায়গাতে যেখানে রিসার্চ কাজটা গবেষণার কাজটা হচ্ছে সেইখানে যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে কি করা হয়, বিন্যস্ত করা হয়। এই যে 8 নম্বর যে আমরা একটা লিখে রেখেছি, 8 নম্বরে যে কথাটা লিখে রেখেছি, বিন্যস্ত তথ্য, বিন্যস্ত নয় কিন্তু বিন্যস্ত, বানানটা দেখো দন্তের নয় যখন। তো এই যে বিন্যস্ত তথ্য দুরকম ভাবে বিন্যস্ত করা যায়, সাধারণ পরিসংখ্যা বিভাজন আর শ্রেণী পরিসংখ্যা বিভাজন, এই দুই রকম পদ্ধতিতে একে বিন্যস্ত করা যায়। আমি এগুলো পরে বলছি। আচ্ছা, এইবার হচ্ছে যে লক্ষণ, দ্বিতীয় যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা হচ্ছে লক্ষণ। লক্ষণ কি জিনিস? ধরো যে পারিবারিক আয় এক এক পরিবারের ক্ষেত্রে এক এক রকম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে পরিবর্তনশীল, তাই তো? প্রত্যেক পরিবারের আয় একরকম হবে না। প্রত্যেক পরিবারের সদস্য সংখ্যা, এগুলো পরিবার থেকে পরিবার বিভিন্ন রকমের হয়। কিছু পরিবারের হয়তো এক হতে পারে, কিন্তু পরিবার থেকে পরিবারে পরিবর্তিত হয়ে যায়। এই রকম পরিবর্তনশীল তথ্য তাকে লক্ষণ বলা হয়। তাহলে লক্ষণ কি জিনিস? পরিবর্তনশীল তথ্য, যেটা জনে জনে, পরিবারে পরিবারে, গ্রামে গ্রামে বা শহরে শহরে বা শহরে গ্রামে পরিবর্তিত হয়ে যায়, বা দেশে দেশে। ধরো একটা বিভিন্ন দেশের নদীর সংখ্যা, এরকম যদি আমরা তথ্য সংগ্রহ করতে যাই, তাহলে দেশে দেশে বিভিন্ন ধরনের, প্রত্যেক দেশেই একই সংখ্যক নদী আছে বা এরকম ব্যাপার নয়। ফলে নদীর সংখ্যাগুলো দেশ অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। বা আমাদের ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যেও যদি আমরা ভাবতে যাই যে রাজ্যগুলোর মধ্যে বিভিন্ন যে রাজ্যগুলো, তার প্রত্যেকটা রাজ্যে কতগুলো নদী বয়ে যাচ্ছে, এইগুলোর সংখ্যা যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে এগুলো সমস্ত রাজ্যে রাজ্যে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে পরিবর্তনশীল তথ্য যেগুলো, সেগুলো হচ্ছে লক্ষণ। এইবার এই লক্ষণ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে গুণলক্ষণ বা গুণ, যাকে ইংরেজিতে বলে অ্যাট্রিবিউট। চলরাশি ইংরাজি হচ্ছে ভেরিয়েবল, আর গুণলক্ষণ বা গুণের ইংরাজি হচ্ছে অ্যাট্রিবিউট। এগুলো কি? এই যে পরিবর্তনশীল তথ্য, এটা যদি তাকে আমরা লক্ষণ বলছি। এইবার এই লক্ষণটা যদি সংখ্যাগত লক্ষণ হয় তখন সেটা চলরাশি, আর যদি সেটা সংখ্যাগত না হয় তাহলে সেটা হয়ে যাবে গুণলক্ষণ বা গুণ। বলি একটু, যেমন আমি এর আগে কতগুলো উদাহরণ দিয়েছি যে প্রত্যেক পরিবারে কত টাকা করে তাদের দৈনিক খরচ হয়। এখানে তার একটা লিস্ট করা আছে, দেখো এখানে আমরা, তোমাদের বইয়েই আছে এরকম একটা লিস্ট আমরা করে রেখেছি, এটা নিয়ে আমরা কাজ করব পরে। যাই হোক, এইবার হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংখ্যার সাহায্যে এটা পরিমাপ করা যায়, পরিবারে পরিবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা চলরাশি। কি চলরাশি? না দৈনিক খরচটা হচ্ছে একটা চলরাশি। প্রত্যেক পরিবারের পারিবারিক সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, এটাও সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় এবং এটা পরিবারে পরিবারে পরিবর্তিত হয়ে যায়। তাই এই পরিবর্তনশীল লক্ষণটা হচ্ছে, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা, এই পরিবর্তনশীল লক্ষণটা কিন্তু একটা চলরাশি। বা কোনো পরিবারের মাসিক আয়, এইটাও যদি আমরা মাপতে যাই, সেখানেও পরিবারে পরিবারে সেটা বিভিন্ন ধরনের হবে এবং সেটা হচ্ছে পরিবর্তনশীল এবং সংখ্যাগত পদ্ধতিতে তাকে পরিমাপ করা যায়, তাই সেটি হচ্ছে চলরাশি। আচ্ছা, এইবার হচ্ছে গুণলক্ষণ বা গুণ। দেখো
মানুষ সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে। তাহলে এই যে পুরুষ হওয়া বা মহিলা হওয়া, এটা হচ্ছে প্রত্যেক মানুষেরই গুণ, এবং এই গুণটা মানুষে মানুষে পরিবর্তিত হতে পারে, তাই এটা পরিবর্তনশীল তথ্য। কিন্তু এই পুরুষ বা মহিলা হওয়া, এটাকে আমরা কিন্তু সংখ্যার সাহায্যে পরিমাপ করতে পারি। কিংবা ধরো একটা বাড়িতে অনেক অনেক সুইচ রয়েছে, প্রত্যেকটা সুইচে কি হতে পারে, সেই সুইচটা অন অবস্থায় থাকতে পারে বা অফ অবস্থায় থাকতে পারে। এই অন বা অফ যাই থাকুক না কেন, সেটাকে কিন্তু আমরা সংখ্যার সাহায্যে পরিমাপ করতে পারি না। তাই এই ধরনের যেসব পরিবর্তনশীল লক্ষণগুলি, যেগুলিকে আমরা সংখ্যার সাহায্যে পরিমাপ করতে পারি না, সেগুলিকে বলা হয় গুণলক্ষণ বা গুণ, ইংরেজিতে বলে অ্যাট্রিবিউট। এখন এই যে চলরাশি, চলরাশি আবার দুই রকম আমি লিখে রেখেছি, দেখো, যে একটা হচ্ছে বিচ্ছিন্ন চলরাশি, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি। কি জিনিস তারা? বিচ্ছিন্ন চলরাশি হচ্ছে একটা নির্দিষ্ট মানের মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে যে সমস্ত রকম বাস্তব মান যদি সেই চলরাশিটা নিতে পারে। একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি সমস্ত রকম বাস্তব মান চলরাশিটা নিতে পারে, সেটি হবে অবিচ্ছিন্ন চলরাশি। তাহলে অবিচ্ছিন্ন চলরাশি কি না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যত রকমের বাস্তব মান হতে পারে, তত রকমের বাস্তব মান যদি নিতে নেয় সেই চলরাশিটা, তাহলে সেই চলরাশিটাকে আমরা বলবো কি না, অবিচ্ছিন্ন চলরাশি। যেমন একটা ক্লাসে ছাত্রছাত্রীদের ওজন নেওয়া হচ্ছে, ধরো ক্লাস 9-এর ছেলেদের ওজন নেওয়া হচ্ছে, তাহলে কি হবে, তাহলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো বাস্তব মান সেই ওজনটা নিতে পারে, যে কোনো বাস্তব মান নিতে পারে। তো সেই জন্য ছাত্রছাত্রীদের ওজন, সেটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলরাশি। বিচ্ছিন্ন চলরাশি কীরকম? দেখো, কোনো দেশে নদীর সংখ্যা, কোনো গ্রামে বসবাসকারী, কোনো গ্রামে বসত বাড়ির সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা ছাড়া হয় না। নির্দিষ্ট সীমার মধ্যে সমস্ত বাস্তব মান নিতে পারে না। ধরো যে একটা গ্রামে প্রত্যেক বাড়িতে সদস্য সংখ্যা যদি আমরা ভাবি, তাহলে সেটা মোটামুটি 3 থেকে 7-এর মধ্যে মোটামুটি থাকার কথা। কিন্তু 3 থেকে 7, যদি আমি 3 থেকে 7-এর মধ্যে 3.5 একটা কথা ভাবি, এই 3.5 একটা বাস্তব সংখ্যা, কিন্তু কোনো পরিবারে এই সদস্য সংখ্যা 3.5 হতে পারে না। তাই এরা কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে সমস্ত বাস্তব মান নিতে পারে। তাই এই ধরনের চলরাশিগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলরাশি। উদাহরণ কি দিলাম? কোনো দেশে নদীর সংখ্যা, কোনো পরিবারের সদস্য সংখ্যা, এই ধরনের, বা কোনো গ্রামে বাড়ির সংখ্যা, বসত বাড়ির সংখ্যা, এই ধরনের যেগুলো সমস্ত বাস্তব মান নিতে পারবে না একটা নির্দিষ্ট সীমার মধ্যে, তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলরাশি। তাহলে চলরাশি দুই রকমের, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। আচ্ছা, এইবার আমি যখন একটা কাঁচা তথ্য সংগ্রহ করে ফেলেছি, তখন তাকে এবার সাজাতে হবে, বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত দুই রকমভাবে করা যায়, সাধারণ পরিসংখ্যা বিভাজন, আর একটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বিভাজন। এই দুটো বার করতে যাওয়ার সময় কতগুলো কমন ধাপ আছে, সেই ধাপগুলো এবার আমরা দেখব। যেমন এই যে দুটো জিনিস নির্ণয় করা, একটা হচ্ছে সর্বোচ্চ মান, একটা হচ্ছে সর্বনিম্ন মান। আচ্ছা, এখন আমরা যখন একটা তথ্য সংগ্রহ করছি, তখন তো একটা কোনো জিনিসকে মাপি আমরা, যে এই জিনিসটা মাপার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেমন আমরা এখানে লিখলাম যে 50টা পরিবারের দৈনিক খরচ।
অর্থাৎ পরিবারগুলোর খরচ মাপার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে এখানে যে জিনিসটা মাপছি সেই জিনিসটার পরিমাপ সেটা কি, সেটা হচ্ছে সেটা পরিমাপ করার জন্যই আমরা কিন্তু এই গোটা কাজটা করছি, বিন্যস্ত করছি, অবিন্যস্ত করছি, যাই করছি না কেন এই 50টা পরিবারের দৈনিক খরচের ধরনটা মাপার জন্যই আমরা করছি। তাহলে এই যে বিভিন্ন মানগুলোকে রাশিতত্ত্বের মান, যতগুলো রাশিতত্ত্ব এখানে 50টা মান রয়েছে, 50টা পরিবারের জন্য 50টা মান রয়েছে। এই 50টা মান প্রত্যেকটাকে আমরা এক্স দিয়ে সূচিত করি, এক্স সাফিক্স। প্রথম এক্সটা হচ্ছে x1 145, x2 হচ্ছে 150, x3 হচ্ছে 200, x4 হচ্ছে 175, মানে x4 মানে হচ্ছে চতুর্থ রাশিতত্ত্ব, x1 মানে হচ্ছে প্রথম রাশিতত্ত্ব, এই লাস্ট 75টা হবে 50তম রাশিতত্ত্ব অর্থাৎ x50। তাহলে এইগুলোকে এক কথায় আমরা xi এই দিয়ে সূচিত করব। এই i এর মান এখানে যেমন 50টি পরিবার যেহেতু রয়েছে, এই i এর মান 1 থেকে 50-এর মধ্যে সবকটা হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে রাশিতত্ত্ব এগুলো। আর রাশিতত্ত্বের সংখ্যা অর্থাৎ 50, এটাকে বলা হয় মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা, পরিসংখ্যা ইংরাজি হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, অর্থাৎ একটা জিনিস কতবার আমাদের সামনে আসছে। ফ্রিকোয়েন্সি দিয়ে পরিমাপ করা হয় যে কোনো একটা জিনিস আমাদের সামনে কতবার আসছে। তো এইখানে xi, প্রত্যেকটা xi কতবার আমাদের সামনে আসছে, এইটা হচ্ছে আমরা এই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি দিয়ে মাপি। মানে এই 145 এই মানটা কতবার আসছে, এটাই হচ্ছে তার পরিসংখ্যা। এবং সমস্ত রাশিগুলোর পরিসংখ্যা যোগ করলে তখন আমরা মোট পরিসংখ্যা পাই। তাকে লেখা হয় এইরকম আকারে, সিগমা এফ আই। সিগমা এটা হচ্ছে গ্রিক অক্ষর, এর দ্বারা কি বোঝানো হয়, যোগফল বোঝানো হয়। যাই হোক, এবার xi গুলো হচ্ছে, যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে সবচেয়ে ছোট একটা মান পাবো, সেটা হচ্ছে সর্বনিম্ন মান। আর সবচেয়ে বড় যে মানটা পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ মান। এরপরে আরো একটা জিনিস আমরা মাপি, সেটা হচ্ছে প্রসার। প্রসারটা কি জিনিস, এটা হচ্ছে সর্বোচ্চ মান, তার থেকে সর্বনিম্ন মানটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে প্রসার পাবো। এখন এই প্রসারটা সাধারণত শ্রেণী পরিসংখ্যা বিভাজন বার করার জন্য কাজে লাগে। আর সর্বোচ্চ সর্বনিম্ন মান এটা বার করার, বা এটা সবসময়ই বার করতে হয় সাধারণ পরিসংখ্যা বিভাজন বার করতে গেলে, আবার শ্রেণী পরিসংখ্যা বিভাজন বার করতে গেলেও তাই। এখন আমরা যখন একটা রাশি তথ্য আমাদের সামনে এসেছে, সেই রাশি তথ্য সেটা তো সাজানো নয়, অবিন্যস্ত কাঁচা তথ্য। এই যে আমাদের সামনে যেটা লেখা আছে এটা হচ্ছে অবিন্যস্ত কাঁচা তথ্য, তাকে বিন্যস্ত করতে হবে। সেই বিন্যস্ত তথ্যটাই আমাদের কাজে লাগে। তো আমরা প্রথমে কি লিখব, প্রথমে টেবিলের উপরে আমরা এখানে xi লিখব, আর তারপরে লিখব তারপরে হচ্ছে সেই কতগুলো এই xi রয়েছে সেটা আমরা মাপবো, তাকে ট্যালি মার্কের সাহায্যে মাপবো। এই ট্যালি মার্কগুলো গণনা করার পরে আমরা পরিসংখ্যাটা পাবো। আমরা আগে সাধারণ পরিসংখ্যা বিভাজনটা দেখব, পরে শ্রেণী পরিসংখ্যা ব্যাপারটা
তাহলে এখানে সর্বোচ্চ মান যেটা সেটা কত, সেটা হচ্ছে 275। দেখো 275-এর বেশি এখানে কোথাও কিছু নেই, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 275, সর্বনিম্ন মান হচ্ছে 75। 75 দিয়ে শুরু হবে, তাহলে প্রথমে আছে 75, তারপরে দেখো আছে 90, তারপরে 110, 125, তারপরে হচ্ছে 145, 150, 175, 190, 200, 225, 250 আর 275। এই হচ্ছে সংখ্যা। এইবার আমি এখানে দেখলাম 145 লেখা রয়েছে, কোথায় বসবে? এখানে একটা ট্যালি মার্ক দিলাম। তারপরে কত রয়েছে? 150 রয়েছে, এখানে একটা ট্যালি মার্ক দিলাম। তারপরে 200, 200-র ঘরে একটা ট্যালি মার্ক দিলাম। তারপরে 175, 175-এর ঘরে একটা ট্যালি মার্ক দিলাম। তারপরে রয়েছে 75, 75-এর ঘরে একটা ট্যালি মার্ক দিলাম। তারপরে 90, 90-এর ঘরে একটা ট্যালি মার্ক দিলাম। 250, 250-এর ঘরে ট্যালি মার্ক। 125, 125-এর ঘরে একটা ট্যালি মার্ক পড়লো। 190, 190-এর ঘরে একটা ট্যালি মার্ক পড়লো। 175, 175 আমরা আগে একটা ট্যালি মার্ক দিয়েছি, তাহলে তার পাশে আরেকটা ট্যালি মার্ক পড়ে গেল। 110, 110 এখানে একটা ট্যালি মার্ক পড়লো। 175 এখানে আরো একটা ট্যালি মার্ক পড়লো, তিনটে হয়ে গেল। 90, এখানে 90-এর ঘরে একটা পড়েছিল, এটা দুটো হয়ে গেল। 150, এখানে আরেকটা পড়ে গেল। এখানে 145 আর একটা দাগ পড়লো। 125, এখানে আরেকটি দাগ পড়লো। 190, এখানে আরেকটি দাগ পড়লো। 200, আরেকটি দাগ পড়লো। 225 দাগ পড়লো। 110 দাগ পড়লো দ্বিতীয়। 75 দ্বিতীয় দাগ পড়লো। 225 দ্বিতীয় দাগ পড়লো। 200 তৃতীয় দাগ পড়লো। 125 তৃতীয় দাগ পড়লো। 190 তৃতীয় দাগ পড়লো। 110 তৃতীয় দাগ। 145 তৃতীয় দাগ। 175 চতুর্থ দাগ পড়লো। 125 চতুর্থ দাগ পড়লো। 150 তৃতীয় দাগ। 190 চতুর্থ দাগ। 110 চতুর্থ দাগ। 150 চতুর্থ দাগ। 175। এইবার দেখো যে চতুর্থ দাগের পরে পঞ্চম দাগ যখন পড়বে তখন কিন্তু আমরা একটা বান্ডিল করে দেবো এটাকে, এইটা মানে পাঁচটা দাগ হয়ে গেল। এরপরে আসছে 145, 145 চতুর্থ হলো। 145 চতুর্থ হলো। 125, 125 ওইখানে পঞ্চম হয়ে গেল। আচ্ছা 75 3 হলো। আচ্ছা 275 এখানে আগে ছিল না, এবার একটা দাগ পড়লো। আচ্ছা তারপরে 150, 150 হলো, এখানে পঞ্চম দাগ পড়ে গেল। আচ্ছা 225, 225 এখানে তৃতীয় দাগ পড়লো। 125 এখানে 6 নম্বর দাগ পড়লো। 150 এখানে 6 নম্বর দাগ পড়লো। 225 এখানে 4 নম্বর দাগ পড়লো। 110 এখানে 5 নম্বর দাগ পড়লো।
তারপরে হচ্ছে 90, এখানে 3 নম্বর দাগ পড়লো। 145, 5 নম্বর দাগ পড়লো। 190, 5 নম্বর দাগ পড়লো। 125, 7 নম্বর দাগ পড়লো। 110, 6 নম্বর দাগ। 75, 4 নম্বর দাগ পড়লো। তাহলে এইবার আমরা পাশে পরিসংখ্যাটা লিখব। ট্যালি মার্ক দেখে এখানে 4 পড়বে, এখানে পড়বে 3, তারপরে এলো 6, তারপরে এলো 7, তারপরে এলো 5, তারপরে এলো 6, তারপরে এলো 5, তারপরে আবার 5, তারপরে 3, তারপরে হচ্ছে 4, তারপরে 1 এবং শেষেও একটা 1। এই হলো পরিসংখ্যা। এইবার মোট পরিসংখ্যা কত হবে তাহলে? 4 আর 3 7, 7 আর 6 13, 13 আর 7 20, 20 আর 5 25, 25 আর 6 হচ্ছে 31, 31 আর 10 41, 41 আর 3 হচ্ছে 44, 48 আর 2 50, মোট হচ্ছে 50। মানে যেহেতু 50টি পরিবার, তাহলে মোট সংখ্যা এখানে 50 হওয়ার কথা। এইভাবে সাধারণ পরিসংখ্যা বিভাজনে আমরা সাজাতে পারি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক পাঠ। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা শ্রেণী পরিসংখ্যা বিভাজন পড়াবো।